সরকার পতনের আর একটা ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে। আওয়াজ কি শুনতে পাচ্ছেন? একটু কান পাতুন তো। আমি তো শুনতে পাচ্ছি। কেন প্রশ্ন করবেন যে কেন? মাত্র তো একটা নির্বাচন হয়ে গেল, একটা সরকার গঠিত হলো, এখনই আবার সরকার পতন হবে কেন? একটু পেছনে ফিরে যেতে হবে। 2024 সালের জুলাই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে কারা? একটু চিন্তা করুন তো। বাংলাদেশের জঙ্গিরা, ডিপ স্টেট, বিদেশি আন্তর্জাতিক শক্তি এর সঙ্গে যুক্ত ছিল। এই যে এখন যে সরকারটি, এই সরকারটি কি আওয়ামী লীগ সরকার পতনের মূল মাস্টার মাইন্ড? এই সরকারের যে দলটি বিএনপি? না, তারা সাইড লাইনের। তারা বুঝে হোক আর না বুঝে হোক, ওই যে সরকার পতনটা ছিল সেই পতনে সমর্থন দিয়েছে। মূল পতনকারী যারা, তারা এদেরকে ওয়েলকাম জানিয়েছে। ঠিক আছে, আমরা যেহেতু একটা পতনে যাচ্ছি, পতন করব, একটা ষড়যন্ত্রে আছি, আমাদের সঙ্গে যদি সাপ, ব্যাঙ, গাছপালা, হাতি, ঘোড়া সব এসে হাজির হয় তাকে স্বাগত, তাহলে আমাদের শক্তি আরো বেড়ে যাবে। বাংলাদেশে মূল পতনকারী দল হিসেবে, মাস্টারমাইন্ড দল হিসেবে ভূমিকা পালন করেছে জামাত ইসলামী। সোজা কথা যদি বলি, জঙ্গি গোষ্ঠী। এই জঙ্গি গোষ্ঠীর মূল নেতৃত্বে জামাতে ইসলামী। এই জামাতে ইসলামীর লক্ষ্য ছিল আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে একটি তাদের সরকার গঠন করা। তাদের মতো তারা 1.5 বছর ইউনূসকে দিয়ে তাদের মতো সরকার পরিচালনা করেছে, তাদের মতো যা কিছু ফায়দা হাসিল করবার করতে পেরেছে। কিন্তু আলটিমেটলি তাদের গোল ছিল নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিচারে ক্ষমতায় যাওয়া। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, যে কোনোভাবে গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে এই জঙ্গি গোষ্ঠী বা আওয়ামী লীগ সরকারের পতনকারী যারা, মূল মাস্টার মাইন্ড যারা, তাদের লক্ষ্য ভ্রষ্ট হয়েছে। লক্ষ্য যেহেতু ভ্রষ্ট হয়েছে, শুধু তাই নয়, ইউনূস সরকারের ক্ষমতা কালে তারা যে ক্ষমতার বলয়ে ছিল, সেই ক্ষমতা থেকে তারা বিচ্যুত হচ্ছে। একদিকে লক্ষ্য ভ্রষ্ট হলো, তাহলে কি তারা এখানে ফুল স্টপ টানবে? প্রশ্নই আসে না। জুলাই আগস্ট 24-এ সরকার পতনের আন্দোলনের বা সরকার পতনের ছক এঁটেছিল। সেই সময়ের সরকারটার কথা একবার চিন্তা করুন। আওয়ামী লীগ সরকার, প্রবল প্রতাপশালী সরকার। এই জঙ্গি গোষ্ঠী সেই সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে ফেলে দিয়েছে। তারা কি মনে করছে যে আজকে বিএনপি সরকার সেই আওয়ামী লীগ সরকারের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি প্রতাপশালী? আওয়ামী লীগ সরকার ছিল 16 বছর ধরে গড়ে ওঠা বিশাল একটা পিরামিড, আর 1.5 মাসে গড়ে ওঠা বিএনপি সরকার কিন্তু খুবই দুর্বল সরকার। বালির বাঁধের মতো ভেঙে যেতে পারে যে কোনো সময়, এটি কিন্তু জঙ্গিরা মনে করছে। এবং সেই মনে করা থেকে তাদের যেহেতু লক্ষ্য পূরণ হয়নি যে তারাই চূড়ান্ত বিচারে ক্ষমতায় যাবে এবং আগামী দীর্ঘদিন তারা দেশ শাসন করবে, সেহেতু তারা লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি, লক্ষ্য থেকে সরে আসেনি। এই সরকারকেও তারা ফেলে দেওয়ার একটা ব্লুপ্রিন্ট আড়ালে রেডি করছে। আমরা বলতেই পারি, আড়ালে কি তবে আরো একটা সরকার পতনের ব্লুপ্রিন্ট হচ্ছে? বাংলাদেশের রাজনীতিতে কি আবার কোনো বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে? দর্শক, রাজপথে দীর্ঘমেয়াদী আন্দোলনের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই। সংস্কারের দাবিতে এবং গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে আজ শনিবার আমরা যেদিন কথা বলছি, রাজধানী ঢাকায় নামছে এই যে জামাতের নেতৃত্বাধীন যে 11 দলীয় রাজনৈতিক দল, এই দলের নেতৃত্বে আজকে রাজধানীতে তারা রাস্তায় নামছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবারের মতো রাজপথে নামছে এই জামাত জোট। বাইতুল মোকাররমের উত্তর গেটে আজকের এই বিক্ষোভ সমাবেশ কি কেবল শুরু, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক উদ্দেশ্য? নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াতে যাচ্ছে জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। এবং এই যে 11 দলীয় ঐক্য জোট যেটি, সেটাই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিল। আসলে গণভোটের রায় বাস্তবায়ন ও সংস্কারের দাবিকে কেন্দ্র করে ঘোষিত এই কর্মসূচি কেবল একটি বিক্ষোভ নয়, বরং একে দীর্ঘমেয়াদী আন্দোলনের সূচনা বলে ইঙ্গিত দিয়েছেন জোটেরই নেতারা। এই জোটের নেতারা, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,
এটি দেশের রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়, কারণ নির্বাচন পরবর্তী সময়ে সংসদ কেন্দ্রিক রাজনীতির পাশাপাশি এখন বিরোধীরা জনসম্পৃক্ততা বাড়াতে রাজপথকে বেছে নিয়েছে। অনেকে বলছেন এটি বাংলাদেশের সেই চিরচেনা রাজনৈতিক সংস্কৃতিরই ধারাবাহিকতা, যেখানে সংসদের ভেতরে কাজ না হলে বাইরে চাপ সৃষ্টি করে দাবি আদায়ের চেষ্টা করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজপথ কি আবার আগের মতোই উত্তপ্ত হতে যাচ্ছে? 11 দলীয় ঐক্যের নেতারা তাদের কৌশল পরিষ্কার করেছেন। তারা শুরুতেই চরম বা কঠোর কোনো কর্মসূচিতে যেতে চান না, এমনটাই এখনো পর্যন্ত তারা বলছেন। লিয়াজো কমিটির সমন্বয়ক ও জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ স্পষ্ট জানিয়েছেন, প্রথম বিক্ষোভের মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করা হবে। যদি সরকার ইতিবাচক সাড়া না দেয় তবেই আন্দোলনের তীব্রতা বাড়ানো হবে। তাদের প্রধান লক্ষ্য এখন জনসম্পৃক্ততা বাড়ানো, জনগণের শক্তি সঙ্গে নিয়ে তারা সরকারের মনোভাব বুঝতে চান। এরপরই হয়তো আসবে কঠোর কর্মসূচির ডাক। জামাতের হামিদুর রহমান আজাদের ভাষায়, সরকার যদি সংস্কার পরিষদ গঠন না করে এবং ভুল পথ থেকে ফিরে না আসে, তবে পরিস্থিতি বিবেচনায় বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। এখানে একটি মজার বিষয় লক্ষ্য করুন। নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় নাগরিক পার্টির এক নেতা জানিয়েছেন, রাজনীতিতে এখন নতুন মেরুকরণ তৈরি হচ্ছে। যখনই সরকারের কোনো পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, তখন সরকার বিরোধী সব পক্ষই ধীরে ধীরে এক হতে শুরু করে। আমরা ফ্যাসিবাদের পতনের সময়ও তাই দেখেছি। জোটের বাইরের দলগুলো এখন এই আন্দোলনে সমর্থন জানাবে বলে বিরোধীরা আশা করছেন। অর্থাৎ এক সময়ের সহযোগিতার মনোভাব এখন উবে গিয়ে মতভেদ স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে সংবিধান সংস্কার এবং সংসদের কাঠামো নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। এখন আসা যাক বিতর্কের মূলে। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশ যাচাই বাছাই শেষে সংসদে উত্থাপন করা হয়েছে। এর মধ্যে 16টি নতুন করে বিল আকারে পাশের সুপারিশ করা হয়েছে, যার মধ্যে আছে গণভোট, মানবাধিকার কমিশন এবং গুম প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। 9 এপ্রিলের মধ্যে এগুলো পাশ না হলে বাতিল হয়ে যাবে। কিন্তু বিরোধীদের মূল ক্ষোভ ভিন্ন জায়গায়। সুপ্রিম কোর্ট সচিবালয় এবং বিচারক নিয়োগ অধ্যাদেশ সহ 4টি অধ্যাদেশ বাতিল করার সুপারিশ করা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপনের যে প্রস্তাব জুলাই সনদে ছিল, তাতে ক্ষমতাসীন বিএনপির এক সময় আপত্তি ছিল না। কিন্তু এখন কেন সরকার সংস্কারের উল্টো পথে হাঁটছে, এই প্রশ্ন তুলছে বিরোধীরা। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া এই পরিস্থিতিকে গণতান্ত্রিক অবমাননা বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, সংসদে যুক্তি ও ন্যায়ের পরিবর্তে গায়ের জোরে আইনের অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। অন্যদিকে জোটের অন্যতম শীর্ষ নেতা নাহিদ ইসলাম বর্তমানে উমরা পালনে সৌদি আরবে আছেন। তিনি দেশে ফেরার পর আগামী 7 এপ্রিল 11 দলীয় জোট আবার বৈঠকে বসবে। গুঞ্জন শোনা যাচ্ছে, সেই বৈঠকেই হরতাল বা অবরোধের মতো কোনো চরম সিদ্ধান্ত আসতে পারে। সংসদে সংখ্যাগরিষ্ঠ কোনো দল থাকলে অনেক সময় সরকার বিরোধীদের উপেক্ষা করে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি রাজনৈতিক অস্থিরতা ছাড়া আর কিছুই দেয় না। এখন প্রশ্ন হলো, সরকার কি আলোচনার মাধ্যমে সমাধান খুঁজবে, নাকি বিরোধীদের উপেক্ষা করে সংঘাতের পথ বেছে নেবে? আর বিরোধীরাই বা কি তাদের দাবি আদায় করতে পারবে? এখন দেখার বিষয় যে আসলে কি ঘটছে। যাই হোক, একটা জিনিস অন্ততপক্ষে পরিষ্কার, যে সরকার এবং বিরোধী তথাকথিত বিরোধী দল, তাদের মধ্যে কিন্তু ক্রমেই, বিশেষ করে জুলাই সনদ এবং গণভোট নিয়ে ক্রমেই একটা তালগোল পাকিয়ে যাচ্ছে। এবং এই তালগোলের মূল লক্ষ্যই হচ্ছে নতুন ব্লুপ্রিন্ট, সরকার পতনের ব্লুপ্রিন্ট। এই যে জঙ্গি যারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিল, তারা মনে করছে যে বিএনপি সরকারের পতন ঘটানোটা কোনো ব্যাপারই হবে না, কারণ বিএনপি সরকার অত্যন্ত দুর্বল সরকার। সেই জায়গা থেকে আসলে এই সংবিধান সংস্কার বলুন, জুলাই সনদ বলুন, এগুলো সবই এক একটা মোড়ক। এই জঙ্গি গোষ্ঠীর মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মসনদ দখল করা, সেটা যে কোনো মূল্যে। এরা আরেকটা অ্যাটেম্প নেবে মাস্ট,
এবং আর একটা পরিস্থিতি ঘোলাতে হবে, তবে বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার হয়তো হবে না। এবং আর একটা জিনিস, যে এবার যদি তারা সফল হয়, জঙ্গিরা সফল হয়, বঙ্গভবন বলুন, রাষ্ট্রপতি বলুন, প্রধানমন্ত্রী বলুন, কোনো কিছু, বাংলাদেশের কোনো কিছু, সংবিধান, কোনো কিচ্ছু রাখবে না, সরাসরি একটা বিপ্লবী সরকার গঠন করবে এবং অনির্দিষ্টকালের জন্য। কোনো নির্বাচনের প্রয়োজন নেই, কারণ নির্বাচনে তারা কখনো সফল হবে না। নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদেরকে নির্বাচিত করে ক্ষমতার মসনদে পাঠাবে না, যে গত 12 ফেব্রুয়ারির নির্বাচন তা দেখিয়ে দিয়েছে। তারা একটা বিপ্লবী সরকার করবে, আফগানিস্তান স্টাইলে, ইরান স্টাইলে তারা দীর্ঘস্থায়ী শাসনের জন্য ব্লুপ্রিন্ট আসলে রেডি করছে। কিন্তু কতটা সফল হবে বাংলাদেশের রাজনৈতিক দল, অন্যান্য রাজনৈতিক দল, এদের বিপরীত পক্ষের যে রাজনৈতিক দল, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেনাবাহিনীর ভূমিকা, সবকিছু মিলে আবারও সেই আওয়ামী লীগ সরকারের পতন স্টাইলে পতন করতে পারবে কিনা, নাকি একটা বাংলাদেশে বিশেষ প্রেক্ষাপট তৈরি হবে। ধরে নিলাম যে এই বর্তমান সরকারের পতন হবে, কারণ এই সরকারের চারিদিক দিয়ে বালির বাঁধের মতো ভেঙে আসছে। এগুলোকে ইস্যু করবে, জুলাই সনদকে ইস্যু করবে, গণভোটকে ইস্যু করবে, করে এই জঙ্গি জামাত জোট তটস্থ রাখবে সিচুয়েশনকে। এবং এই তটস্থ রেখে হয়তো দেশে একটা খুব লঙ্কা কাণ্ড ঘটে যাবে, অস্থির পরিস্থিতি তৈরি হবে, বিএনপি সরকারের পতন হবে। তখন কি এই জঙ্গিরা সফল হবে, নাকি একটা সরকার গঠন হবে, বিশেষ সরকার, আমাদের সংবিধানের আলোকের তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, কিংবা 111-এর মতো একটা সরকার গঠন হতে পারে, হয়ে আবারও কি একটা বাংলাদেশে সব দলের অংশগ্রহণ, আওয়ামী লীগ সহ, বিএনপি সহ সব দলের অংশগ্রহণে নির্বাচনের পরিবেশ তৈরি হবে, হয়ে বাংলাদেশ কি উদ্ধার হবে, নাকি জঙ্গিরা চূড়ান্ত বিচারে দখল করবে? আমি শুভ দিনটাকে সামনে রাখতে চাই। জঙ্গিরা বারবার সফল হবে না, একবার তারা সফল হয়েছে, কিন্তু বারবার সফল কোনোভাবেই হবে না। এখানে নানা বিষয় ফ্যাক্টর আছে, ভূ রাজনীতি আছে, আমার প্রতিবেশী দেশ ভারত আছে, নানা কিছু আছে, মার্কিন যুক্তরাষ্ট্র আছে, পশ্চিমা বিশ্ব, ইউরোপ আছে, চীন আছে, রাশিয়া আছে। বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশকে কেন্দ্র করে আবর্তিত তো হয় না বাংলাদেশের রাজনীতি। সবকিছু মিলে আমার কাছে যেটা মনে হয়, এখন যে ব্লুপ্রিন্টটা সাজছে, এই সাজাতে একটা ব্যাপক গণ আন্দোলন বা একটা কিছু হবে, এবং সেগুলো হয়ে একটা সরকার পতন হবে, এই সরকারটারও পতন হবে, হয়ে একটা বিশেষ সরকার গঠন হবে, একটা নির্বাচন হবে, তারপরে যদি দেশ শান্ত হয়। এখন এগুলো দেখার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে।